বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতাবোধ জাগরণ ও সম্মাননা অনুষ্ঠানের ঈদ উত্তর এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কীর্তিমান ব্যক্তি, যিনি দীর্ঘদিন প্রায় ৩০ বছর ধরে আমাদের এই ওয়ার্ডবাসীর অলি গলিতে সেবা দেওয়ার জন্য ছুটেছেন এবং আমাদের সাথে আছেন সেই কীর্তিমান পুরুষ জনাব শাহিদুল ইসলাম, বিসিএস পদমর্যাদাধারী ব্যক্তিত্ব জনাব সানোয়ার হোসেন। আমাদের আরেকজন কীর্তিমান পুরুষ যিনি আমি প্রায় দেখি নিজের ঘর সংসার বাদ দিয়ে মানুষের পিছনে বিভিন্ন সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক কিন্তু বিভিন্ন জায়গায় উঠা বসা করেন, তিনি হচ্ছে এনামুল হক লিটন। কাজী নজরুল ইসলামের সেই অমর বাণী, এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। আমরা তো বিরুদ্ধ, আমি বক্তব্য দিচ্ছি 53 বছর বয়স মাত্র। পৃথিবী আর আমার চাচ্ছে না, 40 বছর পার হয়ে যাওয়ার পর পৃথিবী আর চাই না। সুকান্তর সেই বাণীর মতো জন্মেছে নতুন শিশু তীব্র চিৎকারে, মানুষে জানিয়ে দিচ্ছে তুমি সরে যাও। আমাদের এখানে যারা সাইডে মা বোনেরা আছেন বা আমাদের ভাই ব্রাদার আছেন, শোনেন, যখন একটা নতুন শিশু পারিবারিক ভাবে হোক হাসপাতালে হোক ভূমিষ্ঠ হয়, হবার পরে কিন্তু কান্নাকাটি করে। আর হাসপাতালে ভূমিষ্ঠ হওয়ার পর সিজারে হোক নর্মাল ডেলিভারি হোক, হবার পরে ডাক্তার ঠ্যাং ধরে পায়ের উপরে দিয়ে এটা এরকম ছাপায় চড়ায়। এটা কিন্তু ভালো দিক, এটা চিকিৎসা বিজ্ঞানে আছে। কেন? ও কান্দো, চিৎকার করে কান্দো, কারো চিৎকার দিক, তাহলে ও আমরা যখনই কান্দে আমরা আনন্দ করি। পারিবারিক ভাবে আমাদের মায়েরা বোনেরা বলে হ্যাঁ কেন্দ্রেছে কেন্দ্রেছে, অসুবিধা নেই। সত্যি তো আর অসুবিধা নেই। ও চিৎকার করে আমরা ভাবিনি, কিন্তু কবি সুকান্ত ভেবেছে। ও চিৎকার করে জানিয়ে দিচ্ছে আমি পৃথিবীতে আসছি, আমার জায়গা ছেড়ে দাও, আমার জায়গা ছাড়ো, ওই জায়গা আমার, তোমাদের নয়। সুকান্ত বুঝেছে, কিন্তু আমরা তো ভাবিনি কোটি কোটি মানুষের মধ্যে একজন কীর্তিমান পুরুষের জন্ম হয়। আমাদের এই পাঁচকান্না গ্রামে আর একজন কীর্তিমান পুরুষ আজকের এই মানবতাবোধ জাগরণের এই কমিটির সভাপতি জনাব জুমারুল ইসলাম। শিক্ষা কিন্তু আনুষ্ঠানিক না, অনানুষ্ঠানিক হতে পারে। বলেন তো জুমারুল ইসলাম কোন ক্লাস পর্যন্ত তার ডিগ্রি আছে? আমার জানা নেই, তবে ক্লাস 3 পর্যন্ত আমার সন্দেহ হয়। কিন্তু উনি প্রথম যখন শুভেচ্ছা বক্তব্য দিলেন, আমার কিন্তু মনে হয়নি যে উনি লেখাপড়া জানেন না। উনার সার্টিফিকেট নেই, একাডেমিক সার্টিফিকেট নেই, কিন্তু জ্ঞানের বহর আছে। সেই কীর্তিমান পুরুষ, সবার নাম স্বর্ণ অক্ষরে লেখা হবে না, কিন্তু আমাদের হৃদয়ের অক্ষরে তো লেখা হবে জুমারুল ইসলামের নাম। কি করতে হবে? প্রথমে 5 তালা থেকে শুরু করে কিছু লোকজন নিয়ে দুস্থ কল্যাণ সমিতি গঠন করতে হবে। কিভাবে আসলে ওনার মাথায়? উনি একজন কীর্তিমান মানুষ, যাদের উনার মাথায় এসেছে কীর্তিমান পুরুষ। যুগে যুগে দেখা গিয়েছে যে সৃষ্টি যে করে সেই জায়গা তার এক সময় থাকে না। আমি যদি উদাহরণ হিসেবে বলি, মার্টিন কুপারের কথা বলি, আলেকজান্ডার গ্রাহাম বেলের কথা বলছি। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করল, সে বেঁচে নেই। সেই সূত্র ধরে মার্টিন কুপার, এই যে আমরা ফিনল্যান্ডে বাড়ি, এই যে মোবাইল ব্যবহার করি, এটা আবিষ্কার করল। সে কি আছে? মার্টিন কুপারের হাতে আছে মোবাইল? সে তো মৃত্যুবরণ করেছে। কিন্তু ওই যে কথা মনীষীরা বলেছে, দার্শনিক বলেছে, জ্ঞানীরা বলেছে, মহাজ্ঞানী বলেছে, কীর্তিমানের মৃত্যু নেই। আলেকজান্ডার গ্রাহাম বেলের মৃত্যু হইল না তো? তার এই বডিটা পৃথিবী থেকে
বিদায় হলো, কিন্তু তার কীর্তি কর্মের জন্য আলেকজান্ডার গ্রাহাম বেল, মার্টিন কুপার বেঁচে আছে। জুমারুল ইসলামকে ধন্যবাদ। এছাড়া এই সমিতি বা সংস্থা করার জন্য যারা আছে তাদেরকেও ধন্যবাদ। একদিন হয়তো থাকবে না, জীবিত থাকলেও এখানে নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, তাতে কেউ, আমি কারো মনে করার জন্য বলছি না, কষ্ট দেওয়ার জন্য না। তাতে কি আলহামদুলিল্লাহ আমার কাজটা আরেকজন চালিয়ে যান। আমরা যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি, যিনি আমাদের শ্রেষ্ঠ ধর্ম দিয়ে গেল, শ্রেষ্ঠ গ্রন্থ দিয়ে গিয়েছে, উনি তো নেই। প্রায় ১৫০০ বছর আগে আমাদের থেকে উনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছেন। কিন্তু উনি যে বাণী দিয়ে গেলেন, তার মাধ্যমে যে কিতাব পালাম, যে বিধিবিধান পালাম, সেটা তো চালু আছে। এটাই তো যথেষ্ট। এখানে অনেকের বক্তা সূত্র ধরে বলি, আমাদের যদি সুখী হতে হয় ৩টে জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। একটা আছে নিজের সুস্থতা। আমার সুস্থতা থাকার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমাকে ভাবতে হবে। সুস্থতা অনেকটাই নিজের হাতের মুঠোয়, পুরোটা না। একটা আছে পরিবারের শান্তি। আমি যদি নিজে সুস্থ না থাকি, আমার ক্ষমতা আছে, আমার অর্থবিত্ত আছে, আমার যশ আছে, আমার কি ভালো লাগবে? শান্তি লাগবে? সুখ হবে না। পরিবারের শান্তি। আমি অনেক সম্পদের মালিক, ক্ষমতার মালিক, ৬ জন ৮ জন সদস্য আছে, একটা সদস্য কিন্তু বেয়ারা নেই। সে যদি সন্ত্রাসী হয়, নেশাগ্রস্ত হয়, অসভ্য হয়, ওই একজনের জন্য পরিবারে অশান্তি হবে। তাহলে আমার পরিবারের শান্তির জন্য সেটা মনে করতে হবে। আমি একটা কমিউনিয়াসের কথা বলি, দার্শনিক কমিউনিয়াসের কথা। দার্শনিক কমিউনিয়াস বলেছে, যদি তুমি শস্য বপন করতে চাও 1 বছরের পরিকল্পনা করো। শস্য 1 বছরেও লাগে না, 3 মাস 6 মাসে উঠে যায়। তাহলে 1 বছর পূর্ব থেকে পরিকল্পনা করতে হয়, ধান করবো, পাট করবো, কি ভুট্টা করবো। তা বলেছে যদি তুমি শস্য, আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছে, প্রধান অতিথি বিশেষ অতিথির কাছ থেকে, যদি তুমি শস্য বপন করতে চাও তাহলে 1 বছরের পরিকল্পনা করো। আর যদি বৃক্ষরোপণ করতে চাও তো 20 বছর, মিনিমাম 20 বছর বৃক্ষ। 20 বছরের আগে কিন্তু বৃক্ষ কাটা যায় না, বিক্রি করা যায় না। আর বলেছে যদি তুমি সন্তান মানুষ করতে চাও, পরিবার গঠন করতে চাও, সমাজ গঠন করতে চাও, জাতি গঠন করতে চাও, 100 বছরের পরিকল্পনা করো। 100 বছর। দেখেন, একটা পরিবার সংস্কার একদিনে হয় না, 100 বছর লাগে। 100 বছর লাগে, এত সহজ হবে না। আমার এখানে কয়েকজন, আমার আজ থেকে 30 বছর আগে আমরা যখন এরকম ছোট ছিলাম, তখন মাইকের সামনে কথা বলতেই পারতো না কেউ। অথচ আমাদের পেটের সন্তান বা ছোট ভাইয়ের কি চমৎকার বলিষ্ঠ ভাবে, কি বাক্য বিনিময়, মধুর কণ্ঠে এখানে বক্তব্য দিয়ে গেল। আমার এত ভালো লেগেছে, আমার মনে হয়েছে আমরা বিদায়, সুকান্তর কবিতার মতো আমাদের জায়গাটা তো তারা দখল করেছে। খুবই আনন্দিত। আমরা থাকবো না কতদিন, এখনই তো নেই। বলেছি প্রথম 53 বছর বয়সে আমার জায়গা কিসের? যদি করে যেতে পারি, সেই করাটা কিভাবে করতে হবে, আমি আমার সন্তান বা আমার সমাজ, এখানেই আমাকে হাত দিতে হবে। অনেকেই শিক্ষার কথা বলেছে, স্কুলটা কথা আমার মনে হলো 1994 সাল। ভেবে দেখেন কত বছর। আমাদের এই যে জোর ভাই, আমাদের এই যে মরহুম সরাফের শ্বশুর, এই মুফাজ্জল মিডিয়া, ওনার বাসায় থাকতেন। সেখানে বলছে 2টো স্কুল হবে, ফাতিমিল ইউনিয়ন, জোর ভাই চেয়ারম্যান ছিল। সেখানে আমি ছিলাম, দক্ষিণ ভাই রবিউল ইসলাম আর মশিয়ার রহমান, এই 3 জন ছিলাম। জোর ভাই কিন্তু আমাদের স্কুলে গ্রামে স্কুল দিতে চাইনি। এইভাবে কলম ধরলাম, হাতের ভিতরে ভরিয়ে দিলাম, ভাই পাঁচতে একটা স্কুলের ব্যবস্থা করেন। 1 বছর আগে হলে কিন্তু সেটা লাভ। কেন করলাম? আমি যখন পাইলার স্কুলে পড়ি, সম্ভবত 6-7-এ পড়ি, এখন কাঠগড়া কলেজের প্রিন্সিপাল বলাই চন্দ্র, ওরা একটা
এর আমি 2-1 দিন পরে ওই পাইলট স্কুলের মাঠে বসিলেন, তো ওদের বক্তব্য শুনছিলাম সাইড থেকে, বন্ধুরা 20-25 জন। তখন ওরা বলিল একটা প্রাইমারি স্কুলের গুরুত্ব সম্পর্কে। যে গ্রামে প্রাইমারি স্কুল নেই বা আগে ছিল না, সেই গ্রামের শিক্ষার হার নিম্ন। যেই গ্রামে প্রাইমারি স্কুল আছে সেই গ্রামে শিক্ষার হার ঊর্ধ্ব। সেদিন সেই কথা মনে করে 94 সালে এই আমরা 3 জন ছিলাম থেকে এই স্কুল জোর ভাইয়ের কাছে হাতের ভিতরে কলম দিয়ে জোর করে বাস্তানার নাম লিখাইলাম আর একটা হায়াতপুর। সেই স্কুলটা এখানে আজকে হাঁটি হাঁটি পা করে স্কুল যখন তারপরে শুরু হয়ে গেল জমি অধিগ্রহণ। তারপরে এখানে আমাদের আজকে সম্মানিত সভাপতি সাহেব বলেছেন কিন্তু জমিদাতাদের নাম। তো এই স্কুলের বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি, কিন্তু কোনো সময় কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলাও যায়, খুব একটা পাপ হয় না। আমি হেড টিচার হিসাবে বলি, অনেক ছেলে মেয়ে লেখাপড়া করতে চায় না, আমি ওদের স্বপ্ন দেখাই, মিথ্যা কথা বলি তুই যদি 5 পাস করিস তো চাকরি হবে। এর ভিতরে 2-1 জন চাকরি করে ছোট ছোট গার্মেন্টসে। দেখেন আমরা এই যে 5 নম্বর ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ডের লোক, এখানে কি মনে আছে কোথায় চাকরি করবে, কোথায় কি হবে কেউ কি জানে? আজ থেকে 30 বছর আগে 5,000 টাকা দামের একটা চাকরি করা যেত না, 2,000 টাকার চাকরি পাওয়া যেত না। একটা দোকানে থাকলেও এখন 10-12,000 15,000 টাকা বেতন দেয়। এখানে আপনারা যারা অভিভাবক আছেন, বিনীতভাবে আপনাদের অনুরোধ করব, জোরহাত করে, আমি এই গ্রামের মানুষ, একদিন মারা যাব, আপনাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আমি 2 মিনিটের মধ্যে শেষ করবো। আসলে সেটা আছে, স্কুলে যারা লেখাপড়া করে আমি দূর থেকে কিছুটা জানি, এরা লেখাপড়া করে না। আমার এক ছোট ভাই বলেছে মোবাইল নিয়ে ব্যস্ত, না হলে পাশের বাড়ি ডিসির লাইন দেখে, ওর তো ডিসির লাইন দেখার কথা না। আমার এখানে এই যে আমাদের ডাক্তার ফজলুর রহমান, ওনার শ্বশুর মাস্টার ছিলেন, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি আমার একটা ইংরেজি ধরল, বলছে বলো তো ডু আর ডাই মানে কি? এর মানে আছে করোনায় মরো। আমি বললাম করোনায় মরো, বলে ব্যাখ্যা বলো। তা বলছি ব্যাখ্যা কি এবারে? তা বলছে আছে, তোমার কি মরে যাই বলেছে? ডু আর ডাই, করো নাই মরো না বলেছে। আমি সংক্ষেপে বলি, বলেছে অর্থ আছে ব্যাখ্যা, ওনার কাছ থেকে শিখলাম, ওই আমাদের ডাক্তার ফজলুর রহমান ওনার শ্বশুরের কাছ থেকে। বলেছে এর ব্যাখ্যা হচ্ছে তুমি যে কাজ করবা ভালো করে করো, করার মতো মন প্রাণে করো, না করলে ওই কাজ বাদ দিয়ে তুমি অন্য কাজ করো, অন্য পেশায় যাও। ব্যাখ্যাটা তো দেখেন আপনাদের সাথে মিলে গেল। তো এখন আপনারা যে সন্তানদের, আপনাদের কারো কারো বলি অপ্রয়োজনে বেশি বাজারের দিকে যাবেন না, একটু বাড়ি সময় দেন ছেলে মেয়েদের সাথে, তারা লেখাপড়া করছে কিনা। এখন বর্তমান কিন্তু ছেলে মেয়েরা লেখাপড়ার দিকে নেই, সারাদিন করিয়ে দেওয়া হয়, পরের দিন আর ওরা ওই বই কোথায় পড়িল বই খুলেও বলতে পারে না, মানে এই ব্রেন ওই জায়গায় নেই, ভিন্ন জায়গায় থাকে, ওই জায়গায় ফিরিয়ে আনতে হবে। আর আমরা পরস্পর যে মানবতা, আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভক্তি এবং মানবতা জাগ্রত করতে হবে। আজকে এখানে যা করেছি ইতিমধ্যেই আমি যতটা জানি কয়েকজন অসুস্থ মুমূর্ষ রোগীকে তারা অর্থ দিয়ে বা সেবা দিয়ে তারা অনেকে সুস্থ। আমি 2-1 জন দেখে রাস্তাঘাটে ঘুরে বেড়াই, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আসলে আরো কিছু বলতে চাইছিলাম, তার সময় নেই। আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি আরো ভালো ভালো বক্তা আছে, ওনাদের মুখ থেকে আমি শুনবো। তো আমি শেষে একটা কথা বলি, বলতে চাইলাম না, তার পিছন থেকে একটু ঘোষণা হয়েছে, তাই আমার ছেলের কথা। ইন্টারমিডিয়েট যখন পড়ে তখনও ধরে মারিছে পর্দার পাইপ দিয়ে ঘরের ভিতরে, তো এরকম বাড়ি মারিছে, খাটের স্ট্যান্ড ভেঙে গেছে, এখনো ভাঙা গিয়েছে, সেই খাট ঠিকও করিনি। কি জন্য করেছি? ক্লাস 8 থেকে মোবাইলে আসক্ত, 8 থেকে মোবাইল প্রতি আসক্ত হয়েছে। যদিও এইটা ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে, এসএসসিতে বোর্ড বৃত্তি পেয়েছে, গোল্ডেন পেয়েছে, আয়াতে গোল্ডেন পেয়েছে, বোর্ড বৃত্তি পেয়েছে, এমন কোন সপ্তাহে ছিল না বাপ বিটার সাথে ভালো সম্পর্ক না, ধরতে গেলে বাইরে কেউ জানে না। সর্বশেষ সে যখন কোচিং এ গেল যশোরে, তার সেই স্মার্টফোন রেখে গেল, বলছে এই ফোনে আমার জীবন নষ্ট করেছে, আমার পরিবারের সাথে আমার দূরত্ব বৃদ্ধি করেছে, আমার মেজাজ খিটখিটে করেছে, এতে মেজাজটা খিটখিটে হয়। রেখে যাওয়ার পরে সে পরীক্ষা দিয়েছে, 4টে জায়গায় চান্স পেয়েছে, 4 বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এখন সে ঢাকাতে ভর্তি হবে, প্রথম দিকে আছে, সাবজেক্ট হয়তো ভালোই হবে, বলতে পারবো না।
আসলে কথা মানে একটা কথা কি, আমি খবর দেখবো না, খবর তৈরি করব। আজকে আমাদের সানোয়ার খবর তৈরি করেছে, ওর কথা সবাই বলছি আমরা, ও খবর দেখে না, নিজে খবর তৈরি করে ফেলেছে। আমি যাই হোক অনেক সময় নিয়ে ফেললাম, তো আপনাদের বিনীত অনুরোধ করবো, প্রাইমারি এই হচ্ছে ভিড়, এখান থেকে আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল করেন, যাত্রা সে করেন, এরা যদি বড় হয়, বড় হলে বড় হবে। আজকে যারা কলেজ ভার্সিটিতে পড়ছে তারা এখানে আসতে পেরেছে, আর অন্যরা আসলেও দেখবেন মনে দ্বিধাদ্বন্দ্ব ভোগবে, দ্বিধাদ্বন্দ্ব। কারণ রবীন্দ্রনাথের কথা আছে যে উত্তম যায় অধমের কাছে, উত্তম যায় অধমের কাছে, রবীন্দ্রনাথ বলেছে অধম উত্তমের কাছে যাতে ভয় পায়, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছে উত্তম যায় অধমের কাছে, ও ভয় নেই। যাই হোক, আমি সর্বশেষ বললাম দুস্থ কল্যাণ সংস্থার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমরা যে যেখানে আছি, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, সমর্থন দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, আমরা সবাই সাপোর্ট দেব এবং যাতে আরো সামনের দিক এগিয়ে যায় সেই সহযোগিতা করবো আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।